যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম প্রিয় যশু ভাই, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনি এবং সকল শ্রোতা বন্ধুরা অনেক ভালো আছেন। আমার নাম গালিব আবরার। সঙ্গত কারণে আমার ঠিকানাটা বলতে পারছি না। আমি একজন প্রবাসী বাংলাদেশি, বর্তমানে মালদ্বীপে অবস্থান করছি। যতই দিন যাচ্ছে ভৌতিকতা এগিয়ে যাচ্ছে তার আপন গতিতে। অনেক কর্মব্যস্ততার মাঝেও আমি নিয়মিত আপনার অসাধারণ উপস্থাপনায় প্রতিটা এপিসোড শুনছি এতদিন ধরে। আল্লাহর কাছে ফরিয়াদ করি এই পথ চলা যেন অনেক অনেক দীর্ঘ হয়। আজ আমি আপনাদের সাথে আমার এক আপু বা বড় আপুর লেখা একটা গল্প শেয়ার করতে চলেছি। গল্পটির নাম হাভেলি, এক রাতের কাহিনী। এই গল্পের লেখিকা তাইবা। তাহলে আর কথা না বলে সরাসরি চলে যায় গল্পে। হাভেলি, এক রাতের কাহিনী। এক প্রকার বাধ্য হয়ে আব্দুল্লাহর সাথে যাচ্ছেন আমান। সে বিড়বিড় করে কয়েকটা গালি মুখে পিছু পিছু যাচ্ছে আব্দুল্লাহ শহর শেষ মাথার নির্জন গলি দিয়ে প্রবেশ করেছে তাদের উদ্দেশ্য রক্ত পিপাসী খ্যাত সেই হাভেলি, যা বিগত 40 বছর ধরে লোকমুখে প্রচলিত যে এই হাভেলি একটা জীবন্ত হাভেলি। এখানে যে একবার প্রবেশ করে সে জান নিয়ে বেরোতে পারে না। কিন্তু কেন, কি কারণে, তা আজ পর্যন্ত এর ব্যাখ্যা কেউ দাঁড় করাতেই পারেনি। আব্দুল্লাহ তাসলিমার সাথে বাজি ধরেছে। তাসলিমা তার প্রেমিকা এবং জিন ভূত বিশেষজ্ঞ বলা যায়। তার কাছে রাজ্যের ভৌতিক কাহিনী এবং গল্প পাবেন যার কোনো সত্যতা সে নিশ্চিত করে বলতে পারেনি কখনো। কিন্তু নিজে গর্ব করে নাম দিয়েছে ভূত প্রেত ভাগাও তাসলিমা। যদিও হাস্যকর তবু উজবুককে মেলা ভালোবাসে আব্দুল্লাহ বাস্তববাদী একটা ছেলে, আর 4-5টা ছেলে থেকে সম্পূর্ণ আলাদা। পড়ালেখা যেমন পটু তেমন কথাবার্তাও সাবলীল, কিন্তু তার সম্পূর্ণ উল্টো আমান আব্দুল্লাহর বেস্ট ফ্রেন্ড। আমান পেশা একজন ডেন্টিস্ট। শহরের একটা নামকরা হাসপাতালে তার কক্ষ বরাদ্দ রয়েছে। আব্দুল্লাহ একজন রাইটার। সে রহস্য ভালোবাসে, তার চেয়ে বড় কথা সে ভূত প্রেতে মোটেও বিশ্বাসী নয়। তার গল্প এবং লেখার মূল উদ্দেশ্য থাকে অন্ধবিশ্বাসকে দূর করে সবকিছুর একটা সুন্দরতম ব্যাখ্যা তার কারণ। আর এই স্বভাবের জন্য সে আজ দাঁড়িয়ে আছে রক্তপিপাসু হাভেলির সামনে। হয়েছে কি, আজ সকালে তাসলিমা আব্দুল্লাহকে যখন হাভেলির ব্যাপারে বলে তখন এক প্রকার বাক বিধানটা হয়ে যায় প্রেমিক যুগলের মধ্যে। এর কারণ অবশ্য তাসলিমার জেদি এক প্রকার স্বভাব আর আব্দুল্লাহর সব ক্ষেত্রে যুক্তি খোঁজা। তাসলিমা যখন তার যুক্তি দাঁড় করাতে ব্যর্থ হয় তখন এক প্রকার রাগের বসে আব্দুল্লাহর দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে সে এই হাভেলির রহস্য ভেদ করে বৈজ্ঞানিক উপায়ে তার ব্যাখ্যা দাঁড় করায়। এতক্ষণ অতীত বিশ্লেষণ করলাম, এখন চলে আসবো বর্তমান দৃশ্যে। আব্দুল্লাহর পেছনে আমান দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। তার এসব ভূত প্রেত অনেক ভয় লাগে, তবু প্রিয় বন্ধুর এক কথাতেই তার সাথে ছুটে এসেছে। আমান কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আব্দুল্লাহ দোস্ত, এখনো সময় আছে, চল না এখান থেকে চলে যায়। ভাবি কিছু জানবে না, কথা দিলাম। তুই একটা যুক্তি তোর মতো করে দাঁড় করে দিস, আমি তোকে সাপোর্ট দিব। কিন্তু এখন চল রে ভাই, জায়গা ভাল লাগছে না, প্লিজ চল না। আব্দুল্লাহ ঠায় দাঁড়িয়ে হাভেলির বাইরে থেকে পর্যবেক্ষণ করে যাচ্ছে। রং চাটা আর ধুলো মাখা হাভেলিটা আসলে ভৌতিক ফিলিংস দিচ্ছে। হাভেলির প্রবেশ পথে একটা গেট ভাঙা। সেই গেট পেরোলেই চোখে পড়ছে একটা পরিত্যক্ত ফোয়ারা, যার মূল আকর্ষণ একটা সিংহের ভাস্কর্য, যার মুখ দিয়ে পানির ফোয়ারা বইছে। ফোয়ারাটার পানির রং কুচকুচে কালো, তা থেকে বড়া পচা একটা গা গোড়ানো গন্ধ আসছে। আর একটা জিনিস বিশেষভাবে নজরে যাচ্ছে, আর তা হলো হাভেলির মেইন ফটকের সামনে খোদাই করে আঁকা উলঙ্গ রমণীর চিত্র, যার সারা অঙ্গ বিবস্ত্র, কিন্তু মাথায় শোভা পাচ্ছে হীরের মুকুট। পরিত্যক্ত হাভেলি যেমন নোংরা আর ভৌতিক মনে হয়, এই হাভেলিও তেমনই। আর মাথা কামালো না আব্দুল্লাহ। সে আমানের দিকে তাকিয়ে বলল, এসে যখন পড়েছি এই প্রাসাদের রহস্য ভেদ করেই তবে যাচ্ছি। আয় ভেতরে গিয়ে দেখি তোর জন্য কোনো পিশাচিনি পটাতে পারি কিনা। এতটুকু বলেই আমানের হাত ধরে টেনে গেটের অপর পাশে ধাক্কা দিয়ে খুলে ভেতরে প্রবেশ করলো। ভাঙা গেটটা খুলতেই ক্যাত করে একটা শব্দ হলো।
এই সামান্য শব্দ এমন নিস্তব্ধ নির্জন হাভেলিতে আলাদা একটা ভয়ের সঞ্চার করে গেল। আমার শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা হাওয়া যেন খেলে গেল। ভয় তার অবস্থা কাহিল হয়ে গেল। তার মন বারবার কুগাইছে। কিন্তু আব্দুল্লাহর বিপরীতে তার ভয়ের চেয়ে বরঞ্চ রোমাঞ্চকর লাগছে এই পরিবেশটা। সে বলে, দোস্ত, জায়গাটা কাপলদের জন্য একেবারে পারফেক্ট। দূর, আগে জানলে তো তাসলিমাকে নিয়ে আসতাম রে। তাসলিমার কথা মনে হতে সে ফোন বের করে তাসলিমার নম্বরে রীতিমতো ডায়াল করে দেয়। দুবার রিং হতেই অপর পাশ থেকে ঘুম চালানো কণ্ঠে বলে উঠল, কি হয়েছে, এত রাতে কল করলা যে? সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ জানেমান, সব কিছু তোমার ঠিক আছে, তাই তোমাকে মিস করছিলাম, তাই কল করেছি। এখনো ঘুমাওনি? কেমনি ঘুমাই জান, তুমি বলো? তুমি না চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছ, ওটা না শেষ করে কিভাবে ঘুমাবো বলো তো? তাই ছুটে এলাম হাভেলিতে। উফ, রক্ত পিপাসু হাভেলিতে। আব্দুল্লাহর মুখে হাভেলির কথা শুনে তাসলিমা যেন ঘুম উড়ে গেল। সে ধরম করে উঠে বসে অস্থির চিত্তে বলে উঠল, কি বলছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ জানিমান, তোমার জন্য পাগল হয়ে গেছি, তাই তো তোমার কথা রাখতে চলে এসেছে এখানে। আব্দুল্লাহ প্লিজ, তুমি বাসায় চলে আসো, আমার ভুল হয়ে গেছে, আমি রাগের মাথায় তোমাকে বলেছি, প্লিজ তুমি চলে আসো। এই হাভেলিটা ভালো না, বিশ্বাস করো, এই হাভেলিটা ভালো না। হ্যালো তাসলিমা, শুনতে পাচ্ছ তুমি? হ্যালো হ্যালো আব্দুল্লাহ, শুনতে পাচ্ছ তুমি? কথার মাঝে টুট টুট করে শব্দ করে লাইনটা কেটে যায়। আব্দুল্লাহ আবারও ডায়াল করে নিলে দেখতে পায় ফোনে নেটওয়ার্ক নেই। কয়েকবার চেষ্টা করেও সেটা বিফলে যায়। আমানকে বলল, দেখ তো কেমনটা লাগে, এখন নেটওয়ার্ক যাচ্ছিল বলেই পাশ ফিরে তাকাতেই দেখলো আমান নেই। চারপাশে তাকিয়ে আমানের নাম ধরে ডাকলো, কিন্তু তার কণ্ঠস্বর তার কাছে যেন বারবার প্রতিধ্বনিত হয়ে ফিরে আসলো। আব্দুল্লাহ হাভেলির চারপাশে চোখ বুলালো। হঠাৎ তার নজরে আসে আমান হাভেলির মেইন ফটকে দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহর স্বস্তির নিঃশ্বাস নেয়, তারপরে হেসে ডাকলো, আমান। কিন্তু আমানের কোনো সারা শব্দ নেই। এবার আব্দুল্লাহ এগিয়ে ফটকের সামনে যেতেই আমার মেইন ফটকটা রীতিমতো ভেদ করে ভেতরে চলে যায়। আব্দুল্লাহর এমন দৃশ্য দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। এদিকে আব্দুল্লাহর ফোন কেটে যাওয়ার পর তাসলিমার অস্থিরতা যেন বাড়ছে। সে কি করবে ভাবতে ভাবতে স্থির হয়ে সেও যাবে সেই হাভেলিতে। হাতে একটা ব্যাগ নিয়েছে, যাতে তন্ত্র সাধনার কিছু সরঞ্জাম আছে। সে ইউটিউব দেখে শিখেছে। তসলিমার হাত ঘড়িতে টাইম দেখে নিয়েছে, এখন তো মাঝে রাত 2:30। তার কলিজাটা কেঁপে উঠেছে। আব্দুল্লাহকে সে কোন বিপদের সামনে ফিরে দিল, সে নিজেই নিজেকে বলছে। তারপর পা টিপে টিপে বাসার গেটটা খুলে চাদর বড়ি দিয়ে বেরিয়ে পড়লো। আব্দুল্লাহ এখনো হতভম্ব দাঁড়িয়ে আছে। এইটা কি করে সম্ভব? আমার দরজা ভেদ করে কিভাবে হাভেলিতে প্রবেশ করতে পারে? নাকি এটা তার মনের মতিভ্রম? ঘটনাটা কি? এই হাভেলি নিয়ে বেশি চিন্তা করছে, হয়তো ভুলভাল দেখছে। তার ভাবনার মাঝেই ক্যাচ করে হাভেলির মেইন ফটকটা খুলে যায়। ভিতরে খোটা অন্ধকার। আব্দুল্লাহ পা বাড়িয়ে ভেতরে প্রবেশ করলো। হাভেলির ভেতরে প্রবেশ করতেই তার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। হঠাৎ করে এমন হয় আব্দুল্লাহ ফ্লোরে পড়ে যায়। কয়েক মিনিট স্থির থেকে আবারও উঠে দাঁড়িয়ে যায় সে। পকেট থেকে ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে চারপাশে তাকালো। চারপাশে বাক্রসা জালে জড়িয়ে আছে। আসবাবপত্রগুলোর উপরে ধুলোমাখা সাদা কাপড় এবং ধুলো আর গাছের পাতায় পায়ের গোড়ালি অব্দি ঢেকে গেছে। আব্দুল্লাহ কাপড় ছেড়ে সামনে আগালো। হাভেলিটি 2 তলা বিশিষ্ট। নিচে সুবিশাল বসার কক্ষ রয়েছে। মাঝ দিয়ে উঠে গেছে সিঁড়ি। আব্দুল্লাহ সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। 2 তলা ওঠার পর তার নজর আসে একটা বিশাল চিত্র। ফোনের ফ্ল্যাশ লাইটের আলোতে স্পষ্ট দেখতে পায় এটা সেই রমণীর চিত্র যা তারা হাভেলির মেইন ফটকে রেখেছিল। চিত্রটি যে এঁকেছে সে বনের মাধুর্য মিশিয়ে এঁকেছে। এত সুন্দরভাবে চিত্র কিভাবে আঁকা যায়? আব্দুল্লাহ এক বনে চিত্রটি দর্শন করে যাচ্ছে, কিন্তু সুনিপুণ আর নিখুঁতভাবে আঁকা এক মানবীয় চিত্র। উপরওয়ালা নিশ্চয়ই সবচেয়ে সুন্দর আর পরিষ্কার মাটি দিয়ে তাকে তৈরি করেছেন। আব্দুল্লাহর ভাবনার মাঝে তার পেছনে কারো উপস্থিতি টের পেল। ঘুরে তাকে দেখলো তার সামনে দাঁড়িয়ে আছে চিত্রের সে নারীটি। মিষ্টি করে হেসে আব্দুল্লাহর দিকে পলকহীন ভাবে তাকিয়ে আছে। আব্দুল্লাহর উপর থেকে নিচ পর্যন্ত রমণীকে পর্যবেক্ষণ করলো।
কি সুন্দর এই নারী, চিত্র থেকে বাস্তবে আরো বেশি সুন্দর। আব্দুল্লাহর পঞ্চমুগ্ধের মতো তাকিয়ে আছে সে তার হোশে নেই, যেন সেই রমণী তাকে বেশি বশ করে নিয়েছে। হঠাৎ আব্দুল্লাহর মনে তাসলিমার চেহারা ভাসতে সে ভাবনা থেকে বেরিয়ে আসে এবং সামনের দিকে তাকিয়ে দেখলো সেখানে কেউ নেই। এবার আব্দুল্লাহ একটু ঘাবড়ে যায়। সে স্পষ্ট দেখেছে এই রমণীকে, তাহলে সে গেল কোথায়? আব্দুল্লাহর চারপাশে তাকাতে থাকে, কিন্তু কোথাও সেই রমণী নেই। হঠাৎ পাশের রুম থেকে ঝগড়াঝাটির আওয়াজ ভেসে আসতে লাগলো। আব্দুল্লাহ ধীর পায়ে সেদিকে পা বাড়ায়। আব্দুল্লাহ ধীরে ধীরে এগিয়ে গিয়ে সেই কক্ষের সামনে দাঁড়ায়। পুরো রুম অন্ধকার, কিন্তু জানালার পর্দায় ফুটে উঠেছে দুই নরনারীর অবয়ব। তারা কিছু একটা নিয়ে খুব ঝগড়াঝাটিতে ব্যস্ত। ঝগড়ার একটা পর্যায়ে পুরুষ অবয়বটি ফুলদানি দিয়ে নারী অবয়বটির মাথায় একের পর এক আঘাত করতে থাকে। নারী মূর্তিটা গলা ফাটিয়ে চিৎকার করে যাচ্ছে, কিন্তু পুরুষটি থামছে না। শরীরের সর্বশক্তি দিয়ে আঘাত করছে সেই নারীটিকে। একটা পর্যায়ে রমণী চিৎকার করা বন্ধ করে দেয়, মুক্তি কোঙানের মতো আওয়াজ বেরোতে থাকে। পুরুষটি এবার সেখান থেকে সরে যায়। তারপর পাশের টেবিলের ড্রয়ার খুলে একটা চা পাতি বের করে। সেই চা পাতি দিয়ে এবার রমণীর বুকে কোপাতে থাকে। গোয়ানের স্বর বৃদ্ধি হয়ে যায়। পুরুষটি থামছে না, অনবরত যেন কুপিয়ে যাচ্ছে। এবার পুরো নিস্তব্ধতায় যেন ছেয়ে যায়। মহিলাটির বুক দিয়ে সে আর কোনো আওয়াজ বের হচ্ছে না। পুরুষটি এখনো ক্ষান্ত হয়নি, তার শরীর অনবরত রাগে কাঁপছে। সে এবার বর্বরতার সীমা লঙ্ঘন করে রমণীর শরীরে অঙ্গগুলো কুপিয়ে আলাদা আলাদা করতে থাকে। এমন নৃশংস হত্যাকাণ্ড চোখের সামনে দেখছিল আব্দুল্লাহ। সে অনুভব করলো তার কলিজায় অস্বাভাবিক কাঁপুনি উঠছে, বুক যেন হাঁসফাঁস করছে, রক্তনালী টান টান লাগছে, গলা পাকিয়ে বমি আসতে চাইছে। কোনো রকমে নিজেকে সামনে নিয়ে আবারও পর্দায় চোখ রাখে। এবার পুরুষটি তার সবচাইতে ঘৃণিত রূপ দেখালো। সে রমণীর শরীরে নরম মাংস পিণ্ডটি পিস পিস করে কেটে কেটে একটা প্লেটে সাজিয়ে নিল। তারপর দেয়ালে হেলান দিয়ে তার পরম আয়েসে চিবাতে থাকলো। তাকে দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু কোন একটা খাবার সে গণধরণ করছে। প্লেটের মাংস সাবার করে সে আবারও চাকু ঘুরিয়ে রমণীর দিকে আগালো। এবার আর আব্দুল্লাহ সহ্য করতে পারল না। সে ওয়াক ওয়াক করে বমি করে দিল। অন্ধকার টাহর না হলেও নোনতার সাথে আব্দুল্লাহ বুঝতে পারে তার মুখ দিয়ে রক্ত বমি হলো। আব্দুল্লাহর মুখ থেকে বেরোনো শব্দ অনুসরণ করে ছাটি ভয়ঙ্কর চাহনিতে আব্দুল্লাহর দিকে তাকালো। আব্দুল্লাহর দিকে তাকাতেই তার কলিজাটা কেঁপে ওঠে। আব্দুল্লাহ ভয় পিছিয়ে যেতেই সে দেখলো ছায়াটি দেয়াল বেয়ে তার দিকে দৌড়ে আসছে। এবার আব্দুল্লাহ ভয় চিৎকার করে দৌড়াতে শুরু করলো, কিন্তু ছায়াটি একটার পর একটা দেয়াল গড়িয়ে আব্দুল্লাহর পিছু করছে। আব্দুল্লাহ প্রাণপণে ছুটে যাচ্ছে। সে কোণার কক্ষে রীতিমতো প্রবেশ করছে, খাটের নিচে লুকিয়ে পড়ে। আবছা আবছা আলো এসে দেখতে পায় ছায়াটি কক্ষে প্রবেশ করেছে, তাকে খুঁজছে। আব্দুল্লাহ দোয়া দরুদ পড়ছে আর আল্লাহকে ডাকছে। হঠাৎ সে অনুভব করলো লাল টকটকে দুটি চোখ খাটের নিচে বাম পাশে তার সাথে শুয়ে আছে, আর তার লাল চোখগুলো দিয়ে তার দিকে তাকিয়ে আছে। আব্দুল্লাহ যেন ভয় ঢোক খুলল। তারপর ঘাড় কাত না করে চোখ ঘুরিয়ে পাশে তাকাতেই তার কলিজাটা যেন মোচড় দিয়ে উঠল। এবার তার কণ্ঠ নারীটা জমে বরফ হয়ে গেছে। হা করে চিৎকার দিলেও সে বুক দিয়ে বেরিয়ে কান অবধি পৌঁছালো না। আব্দুল্লাহ ভয় যেন ঢোক গিলে চোখ বন্ধ করে নেয়। সে অনুভব করে ছাটি তার পিঠে ঠান্ডা হাত রেখেছে। তারপর তার কানের মাঝে মুখ নিয়ে নারী কণ্ঠটা বলে উঠল, ভয় পেও না আব্দুল্লাহ, তুমি যাকে ভাবছো আমি সেই নই। এবার আব্দুল্লাহ কান খাড়া করে আবারও শোনার চেষ্টা করলো। সে ভুল শুনেছে নাকি সত্যি তার সাথে কথা বলল। কণ্ঠস্বরটি আবার বলল, আমি নুরি। কিছুক্ষণ আগে যে বিভৎস হত্যাকাণ্ড চোখের সামনে দেখলে সেটা আমার সাথে হয়েছে। আব্দুল্লাহ চোখ খুলে নুরির দিকে তাকালো। এবার তার আর ভয় লাগছে না, বরং সে অবাক হয়েছে। ভয়ঙ্কর চোখ দুটো গায়েব হয়ে চিত্রের সেই রমণীটি তার সামনে শুয়ে আছে। অদ্ভুত এক ভালো লাগা আর বিষাদ একসাথে কাজ করে গেল আব্দুল্লাহর মনে। রমণীটি আবারও বলল, এবার বাইরে বের হও। চলে গেছে। বাইরে বের হয়ে বাকি কথা বলছি। আব্দুল্লাহ বেরিয়ে আসে খাটের নিচ থেকে। সে লক্ষ্য করে সুন্দর করে মোমবাতিটা জ্বালানো আছে এবং খাটের ফুল দিয়ে সাজানো বেডশিটের ওপরে গোলাপের পাপড়ি দিয়ে লাভ শেপে একটা আঁকা, মাঝের দুটো অক্ষর, প্রথমটা এ এবং দ্বিতীয়টা এন। আব্দুল্লাহ ভ্রু কুচকে বলল,
এই রুমে হঠাৎ করে এমন সাজানো কেন? হ্যাঁ, কেমন করে হলো? আগে তো ছিল না। নুরি খিলখিল করে হেসে বলল, আজ আমাদের বাসর হবে, তাই এমন করে সাজিয়ে নিয়েছি। মানে কি বলছেন আপনি? নুরি আবারও খিলখিল করে হেসে দিল আর বলল, বাপ্পা এত ভয়? আমি মজা করছিলাম। ভূতরা বুঝি মজা করে? ভূত নাকি পেতনি হবে একটা। তাহলে আপনি দেখছি বিশ্বাস করতে শুরু করেছেন। কি এই যে ভূত প্রেত? কই না তো। তাহলে এতক্ষণ ভয় বুঝি নাটক করছিলেন? আরে ওসব চোখের সামনে ঘটে যে কেউ ভয় পাবে, তাছাড়া আমি সবাই বিশ্বাস করি না। সত্যি? হ্যাঁ সত্যি বলছি। বলি অপ্রস্তুত হলো আব্দুল্লাহ, কারণ তার বুকে এখন ধুকধুক করছে। সে মিথ্যা বলছে, সে আসলে সত্যি ভয় পেয়েছে। ভয় চোটে তার কলিজা মুখে রীতিমতো চলে আসছিল। ঠিক আছে, ভয় পেতে হবে না। কলিজা আবারও গিলে ফেলেন। কতক্ষণ আর কলিজা মুখে নিয়ে করবেন? মুখে দুষ্ট একটা হাসি নিয়ে চোখ বাঁকিয়ে কথাগুলো বলল নুরি। আব্দুল্লাহ খানিকটা লজ্জা পেয়ে গেল, নিজের মধ্যে খানিকটা ভাব ফুটিয়ে তুলতেই পারছে না। এখনো হাঁসফাঁস ডাকছে, চোখের সামনে দাঁড়িয়ে আছে। সে কি আদৌ মানুষ নাকি অন্য কিছু? না না, আমি কি ভাবছি? ভূত প্রেত বলে তো কিছু নেই, সব ভ্রান্তি। তাহলে কি ভাবছি? নুরি বলল, দাঁড়িয়ে থাকবেন নাকি বসবেন? আব্দুল্লাহ না তাকিয়ে বলল, ঠিক আছে বসুন, বসে কথা বলি। তারা দুজনেই পাশাপাশি দূরত্ব রেখে খাটের এক পাশে বসে পড়ল। আব্দুল্লাহর গলা কেসে বলল, ও তা বা, আপনি এই অন্ধকার হাবড়িতে রাতে কি করছেন? আমি যদি একই প্রশ্ন করি আপনাকে, আপনার উত্তরটা কি হবে? আব্দুল্লাহ পূর্ণ দৃষ্টি দিল নুরির দিকে, তারপর হালকা হেসে বলল, আমার পাগড়িটার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এখানে এসেছি। কেন? এই হাভেলির রহস্য ধারণ করতে? এতটুকু করে জানিয়ে লজ্জা দিচ্ছেন? কই না তো। আমার প্রশ্নের উত্তর দিন। আমি এখানে আসিনি, আমার হাভেলি, আমি যুগ যুগ ধরে হাভেলিতে বসবাস করি। আব্দুল্লাহ শক্ত মুখে তাকিয়ে হেসে দিল, তারপর বলল, তা মিস, এই নাটকের জন্য আমার প্রেমিকা আর আমার বন্ধু আমাকে কত পরিশ্রম দিয়েছে? নাকি ফ্রিতে করেছেন? কোনোভাবে ফিরকি নিচ্ছেন না তো? হ্যাঁ। নুরি রহস্যময় ভাবে হেসে বলল, আপনার প্রেমিকা যে আপনার বন্ধুর সাথে সেটিং করে নিয়েছে তাকে আপনি জানেন? কি বলছেন? কি? মুখ সামনে কথা বলুন। তাসলিমার প্রতি আমার যথেষ্ট পরিমাণ বিশ্বাস আছে, আর আমার জিগরি দোস্ত। আজেবাজে কথা বলা বন্ধ করুন, বুঝতে পেরেছেন? নয়তো কি? আব্দুল্লাহ রেগে বলে উঠল, আপনাকে কিন্তু মেরে দেবো। নুরি খিলখিল করে হাসি দিল, আর হাসির শব্দে যেন হাভেলিটা কেঁপে উঠল। আকাশে চাঁদের কালো বেগে ঠেকে গেল। দূরের একটা শিয়াল হুক্কা হওয়ার ডাক যেন ভেসে উঠল। দৃশ্যটা চলে যায় প্রাসাদের বাইরে। তসলিমা হাভেলির গেট অতিক্রম করার পর দেখে ফোয়ারার পাশে অবচেতন অবস্থায় পড়ে আছে আমান। সে দৌড়ে এসে আমানের মুখে থাপ্পড় মেরে জাগিয়ে তোলে। আমান থাপ্পড় খেয়ে কাল টলতে টলতে উঠে বসে এবং হঠাৎ চোখের সামনে তাসলিমাকে দেখে চিৎকার দিয়ে ওঠে। তাসলিমা আরেকটা চর বসে দেয় আমানের গলে। আমান গালে হাত দিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, এটা তো কথা ছিল না, এই থাপ্পড় দুটো স্ক্রিপ্টে ছিল না। তাসলিমা রেগে বলল, অকর্মণ্য, তুমি এভাবে পড়ে পড়ে ঘুমাবে? এটা তো কথা ছিল না। আমান বলল, তুই তুগারি গাচ্ছিস কেন? হ্যাঁ, আমাদের সম্পর্ক তুমিতে আবদ্ধ, তুই তুগারি তো ছিল না কখনো। ছিল না, এখন থেকে থাকবে। এখন বলো আব্দুল্লাহ কোথায়? আব্দুল্লাহ আমার কিছু মনে নেই তসলিমা। আমরা যখন হাভেলিতে প্রবেশ করি সব প্ল্যান মোতাবেকই চলছিল, কিন্তু হঠাৎ কি থেকে কি হয়ে গেল আমি জানি না। আব্দুল্লাহ কোথায় আছে আমি তাও দেখিনি, আর আমি এখানে অজ্ঞান কিভাবে সেটাও জানি না। তসলিমা হাত ঘড়িতে দেখলো এখন বাজে 3:30। নিজামনি কোথায়? তাই কি কাজে লাগিয়েছো? দৃশ্যটা চলে যায় হাভেলির ভেতরে। আব্দুল্লাহ রাগে যেন কচকচ করছে, তার কানকে সে বিশ্বাস করাতে পারছে না। তার মানে তাসলিমা আর আমান একসাথে? ছি! তাসলিমা আর আমান একসাথে হাভেলিতে প্রবেশ করে। প্রধান ফটকটি খুলতে গ্যাচ করে শব্দ হয়। তার দুজনে দুটো ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভেতরে প্রবেশ করলো এবং হাভেলির ভিতরে চোখ বুলিয়ে দুজনেই ঢোক গুলে তারপর আস্তে আস্তে ডাকে, আব্দুল্লাহ। কোনো সার শব্দ নেই। আবারও ডাকলো, আব্দুল্লাহ। আমান ফিসফিস করে ডাকে, নিজামনি, নিজামনি, কিন্তু কোনো সারা শব্দ নেই। আমান এবং তাসলিমা দূর দূর বুকে দোতলায় উঠে যায়। হঠাৎ চোখের সামনে দোতলা পেইন্টিংটা পড়তে আমান করে চিৎকার করে ওঠে। তাসলিমা আমানের মাথায় গাঁটটা মেরে বলল,
অদ্ভুত কোথাকার, এটা সিলেটি ভাষা। আমান জামা ঠিক করে মুখে গম্ভীর ভাব ফুটিয়ে আনে, কিন্তু বুকের ভিতর হাতি পাড়া মারছে বারবার। তাসলিমা চিত্রটি মন্ত্রমুগ্ধের মতো দেখছিল। তখনই পাশের কক্ষ থেকে কান্নার শব্দ ভেসে আসতে লাগলো। আমার ভয়ে তাসলিমার পিছিয়ে গিয়ে দাঁড়ায় এবং তাসলিমা ধীর পায়ে সেই কক্ষের দিকে এগিয়ে যায়। তারা গিয়ে থামে কক্ষের সামনে। তারা দেখলো টিভিতে যেমন ঝিরঝিরি করে চিত্র ভেসে ওঠে, ঠিক তেমনি একটা চিত্র ভেসে উঠেছে জানলার পর্দায়। সেই চিত্র থেকে ভেসে উঠেছে এক রমণী হাঁটু মুড়ে বসে কান্না করছে। কান্নার টানে টানে তার শরীর তুলছে। হঠাৎ সেখানে আবির্ভাব হলো এক পুরুষের। দেখে মনে হচ্ছে বেশ শক্ত সমর্থ, হাট্টা কাট্টা। এখানে সে কোমরের বেল্ট খুলে রমণীর পিঠে সপাত সপাত করে বাড়ি দিতে থাকে। রমণী কান্নার গতি যেন বেড়ে যায়। কান্নার সাথে সাথে মুখ থেকে কোয়ানের মতো শব্দ বেরোচ্ছিল। সে পড়ে গিয়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে, কিন্তু লোকটা পেটানো বন্ধ করছে না। একসময় রমণী ছটফটানি কমে আসতে থাকে, তার নিঃশ্বাস ভারী হতে থাকে, বুক ধুকধুকানির শব্দ হতে থাকে। দূরে কোথাও যেন কানে বাজছে তসলিমার। লোকটা এবার দেয়াল থেকে টিভি ছুটিয়ে আনে, তারপর ভারী টিভিটা দিয়ে রমণীর শরীরে আঘাত করতে থাকে। রমণীটি আবারও চিৎকার করতে থাকে। তার চিৎকারে আকাশ বাতাস যেন ভারী হয়ে ওঠে। লোকটা থামাথামি নিয়ে শুধু অনবরত আঘাত করে যাচ্ছে তো যাচ্ছেই। একটা সময় রমণীর শরীরে আসার হয়ে যায়, কণ্ঠস্বরটা যেন নীল হয়ে যায় এবং লোকটা এবার উঠে দাঁড়িয়ে রমণীর নিস্তেজ শরীরে লাথি দিতে থাকে। অনেকক্ষণ লাথি দেওয়ার পরেও যখন রমণীর মুখ থেকে আওয়াজ বের হয় না, তখন সে টেবিলের ড্রয়ারটা খুলে চাপাতিটা বের করে আনে। তারপর চাপাতিটা কুপিয়ে কুপিয়ে রমণীর মাথাটা শরীর থেকে আলাদা করে দেয়। সে মাথা হাতে নিয়ে রমণীর কপালে চুমু খায় আর অস্পষ্ট গলায় বলল, প্রেয়সী চিরবিচ্ছেদ তবে হলো আজ। হ্যাঁ, আজকে চিরবিচ্ছেদ হলো। এবার লোকটা উঠে দাঁড়ায়। তারপর রমণীর মাথাটা ফুটবলের মতো নিয়ে বাঁচিয়ে সুট দিতে সেটা তসলিমার দিকে চলে যায়। এবার তসলিমা চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে পুরুষ আবরটি তার পিছু নেয়। সে দিক বিদিকে শূন্য হয়ে ছুটে চলেছে। তার হুঁশ নেই। চোখের সামনে এমন নৃশংস হত্যাকাণ্ড দেখে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ কি ঠিক থাকতে পারে? তসলিমারও হয়েছে তাই। সে দৌড়াতে দৌড়াতে বিস্তরায় রান্নাঘরে লুকিয়ে পড়ে। সে লুকিয়ে বেসিনের নিচে ক্যাবিনেটে পুরো নিস্তব্ধতায় ঘিরে রেখেছে চারিদিকটা। তাসলিমার বুক ধুকধুকানি শুরু করে দিয়েছে। হঠাৎ সে আমানের চিৎকার শুনতে পায়। আমানের চিৎকার করছে যেন কেউ তার উপর আক্রমণ করছে। ধস্তাধস্তি আর চিৎকারের শব্দ শুনে তাসলিমার অবস্থা খারাপ হয়ে যায়। চোখ দিয়ে রীতিমতো পানি গড়িয়ে পড়ছে। হঠাৎ আমান জোরে একটা চিৎকার দিতে ধপাস করে কিছু একটা নিচে পড়ে যাওয়ার শব্দ হয়। তাসলিমা মুখ চেপে ধরে যাতে কান্নার শব্দ না হয়। আবারও চারদিকে নিস্তব্ধতা ছেয়ে যায়। তাসলিমা ভয় কাঁপছে, আত্মরোধ পড়ছে। তখনই রান্নাঘরে খটখট পায়ে কেউ প্রবেশ করলো। তাসলিমার অন্তর আত্মা যেন কেঁপে ওঠে। সে ভয় ভয় নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করছে। কিছুক্ষণ পায়চারি করে আগন্তুক রান্নাঘর থেকে আগমন করছে। তাসলিমার মুখ চেপে কান্না করছে আর ভাবছে সে কি ভুল করেছে, কেন যে সে আব্দুল্লাহকে ভয় দেখানোর জন্য এখানে প্ল্যান করে পাঠালো। তাসলিমা মনে মনে বলল, আমার জন্য আমান ভাই আজ, আল্লাহ, আব্দুল্লাহ কি ঠিক আছে? আর লিজামণি কোথায়? আমি সবাইকে বিপদে ফেলেছি। আমার আব্দুল্লাহর কিছু হয়ে গেলে আমি মরে যাবো। এই বলে আবারও নীরবে কাঁদতে থাকে। দৃশ্যটা চলে যায় 1 ঘন্টা আগের সময়। প্রশ্ন করে উত্তর আশায় আমানের দিকে তাকিয়ে আছে তাসলিমা। আমান তখন বলল, আমি আসার আগেই তাকে বলেছি হাভেলিতে থাকতে। আসার পর তো কি হয়ে গেছে কিছুই বুঝতে পারছি না। আমার মনে হয় কি আব্দুল হতমা হাভেলির ভিতরেই আছে, আর নিজামনিও হাভেলির ভিতরেই থাকার কথা। আমার তো আব্দুল্লাহর ভীত মুখের ভিডিওটা দেখার আর সইছে না রে। সারা বনে কি ভয় পায় না? এমন ভয় কার সাজে সাজিয়ে রেখেছি না, আজ তুই ভয়ে আত্মরা হয়ে যাবি। তোর সব যুক্তি বেরিয়ে যাবে। হয়েছে, পাকা পাকা কথা বন্ধ কর। নিজামনির সাথে যোগাযোগ করতে পারি কিনা দেখি। এতক্ষণ হয়ে গেছে, আমার মনে হয় আব্দুল্লাহ টের পেয়ে গেছে। আমান পড়ে উঠলো, ঠিক আছে আমি কল করছি। আমার লিজাকে কয়েকবার কল দেয়, কিন্তু ফোনের রিং কেন জানি হচ্ছে না। ফোন বন্ধ দেখাচ্ছে বারবার। আমান তসলিমার কাছে তাকিয়ে বলল, তার ফোন সুইচ অফ দেখাচ্ছে। তসলিমার রাগে বলল, অকুরমার ঠিকই একটা, অনেক দেরি হয়ে গেছে, আমাদের এখন হাভেলিতে প্রবেশ করা উচিত।
দৃশ্যটা ফিরে আসে বর্তমানে। প্রায় 10 মিনিট হয়ে গেছে, এখন আর কারো নড়াচড়া নেই। তাসলিমা ভাবে সে কোনো রকমে হাভেলি থেকে বেরিয়ে যাবে, তারপর কারো সাহায্য নিয়ে এসে আব্দুল্লাহর খোঁজ করবে। তাসলিমা ধীরে ধীরে নিঃশব্দে রান্নাঘর থেকে বেরিয়ে বাইরে উকি দেয়। না, কেউ নেই এখানে। কোন রকমে হাভেলি থেকে বের হতে পারলেই বাঁচি। সে টিপি টিপি পায়ে এগিয়ে আসে। হঠাৎ পেছন থেকে কেউ দৌড়ে যেতে তাসলিমার গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে। ভয় সে ছোড়াছুটি করতে থাকে, কিন্তু অন্ধকারে হাভেলির মেইন ফটকটা খুঁজে পাচ্ছে না। ভয় তার জান যাবার মতো অবস্থা হলো। সে গিয়ে সিঁড়ির নিচে লুকিয়েছে। হঠাৎ হাতে চুপি চুপি কিছু লেগেছে। সে নাকে কিছু একটা নিতেই রক্তের গন্ধ পায়। ভয় শরীর যেন হিম হয়ে যায়। এটা কার রক্ত? হঠাৎ পাশে চোখ পড়তে দেখলো ডিজামণি খণ্ড বিখণ্ড লাশ সিঁড়ির নিচে ছড়িয়ে ছিটে আছে। এবার আর নিজেকে সামলাতে পারে না, চিৎকার করে সেখানেই অজ্ঞান হয়ে যায়। আমরা দেখতে পাই আব্দুল্লাহ রাগে যেন গজগজ করছে। সে তসলিমার একটা পা টেনে নিয়ে যাচ্ছে অন্য একটা কক্ষে। সেখানে নিয়ে তাকে বিছানায় শুয়ে নেয়। তারপর অশ্রুসিক্ত নয়নে তাকে তাকিয়ে বলল, কেন তাসলিমা, কেন কেন করলে আমার সাথে বিশ্বাসঘাতকতা? আমার কি দোষ ছিল? আমি তোমাকে ভালোবেসেছিলাম, তাহলে কেন? তোমার লজ্জা হলো না আমার বন্ধুর সাথে আমার চোখের আড়ালে? ছি! আব্দুল্লাহর চোখ মুছে বলে উঠল, বিশ্বাসঘাতকতার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। আমারও ভোগ করেছে এবং তুমিও ভোগ করবে। ততক্ষণে তসলিমার সেন্স ফিরে এসেছে। সে দেখলো আব্দুল্লাহ তার সামনে দাঁড়িয়ে আছে। এতক্ষণে সে স্বস্তির নিঃশ্বাস ফেললো এবং উঠে আব্দুল্লাহকে জড়িয়ে ধরে বলল, তুমি কোথায় ছিলে? জানো এখানে অদ্ভুত কিছু একটা হয়ে গেছে, আর আমান ভাইকে কেউ মেরে ফেলেছে, সে আমাকে মারতে চায় বলেই ঢুকে ঢুকে কেঁদে উঠল তসলিমা। আব্দুল্লাহ তাকে জড়িয়ে ধরেছে, তারপর বলল, হ্যাঁ আমি জানি। তাসলিমা আব্দুল্লাহর মুখের দিকে তাকালো। আব্দুল্লাহ ভয়ঙ্কর এক হাসি দিয়ে বলল, আমি মেরেছি। তাসলিমা অবাক চোখে তাকিয়ে বলল, কিন্তু কেন? কারণ হলে তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করে আমার বন্ধুর সাথে। সেই আমার ভাবতে অনেক লজ্জা লাগছে। তুমি কি বলছো আব্দুল্লাহ? আমি কিছু বুঝতে পারছি না। তোমার কথাটা ভুল হচ্ছে। আমান তো বাকি কথা শেষ করতে পারে না। আব্দুল্লাহ টুটি চেপে রীতিমতো তসলিমা তারপর রাগে গড়গড় করে বলল, তা তুই কিছুই জানিস না তাই না? তাহলে এত রাতে এখানে কেন এসেছিস? তোর নাগরের টানে, তাই তো? ওই আমনের সাথে প্ল্যান করে আমাকে মারার জন্য, তাই তো? আর ওই লিজা মনিকে পাঠিয়েছিস যাতে আমাকে ভয় দেখে দুর্বল করে দেয়, তাই তো? বল, চুপ করে আছিস কেন? বল। তসলিমা অনেক কষ্টে মুখ দিয়ে আওয়াজ বের করলো আর বলল, তুমি ভুল ভাবছো। আব্দুল্লাহ ঠাস করে চর বসিয়ে দেয় তাসলিমার গায়ে। চর খেয়ে তাসলিমা গিয়ে পড়ল খাটের কোনায় এবং খাটের কোনায় মাথা লেগে মাথাটা রীতিমতো ফেটে গিয়ে রক্ত বেরোতে থাকে। সে অশ্রুসিক্ত চোখে আব্দুল্লাহর দিকে তাকিয়ে বলল, আমার পুরো কথাটা শোনো। কিচ্ছু শুনতে চায় না, তোকে আজ শেষ করে ছাড়বো বলি আব্দুল্লাহ পাগলের মতো তার কাছে কিছু খুঁজতে থাকে। সে পেয়েও যায় একটা মোটা রড। সে রড উঠিয়ে মুখের ভয়ঙ্কর রাগ উঠিয়ে আঘাত করতে থাকে তাসলিমার শরীরে। তাসলিমার আঘাতে যেন জর্জরিত হতে থাকে। সে গলা ফাটিয়ে চিৎকার করলো। এই চিৎকারে অন্ধকার হাভেলি গুম হয়ে যায়। তাসলিমা যতক্ষণ চিৎকার করতে থাকে ততক্ষণ আব্দুল্লাহ তাকে রড দিয়ে ঘা বসাতে থাকে। একটা সময় তাসলিমার নিথর দেহটা মেঝেতে পড়ে যায়। আব্দুল্লাহ তাও ক্ষান্ত হয় না, তার রাগে শরীর যেন রিডি করে থাকে এবং সে টেবিলের ড্রয়ার খুলে সে একটা ছুরি বের করে আনে। তারপর তা দিয়ে তসলিমার শরীরে আঘাত করতে থাকে, কিন্তু তাসলিমার মুখ থেকে কোনো শব্দ বের হয় না। তার নিথর দেহে একের পর এক ঘা বসিয়ে দিচ্ছে আব্দুল্লাহ। এভাবে রাত ফুরিয়ে দিনের আলো ফুটতে শুরু করলো। আব্দুল্লাহর শরীরে যেন রক্ত মাখামাখি হয়ে গেছে। তাসলিমার ক্ষত বিক্ষত লাশ মেঝেতে পড়ে আছে। আব্দুল্লাহ হাভেলি থেকে বেরিয়ে পড়েছে। তার মুখে কোনো অনুভূতি নেই, মনে হচ্ছে সে মরে গেছে ভেতর থেকে। আব্দুল্লাহ হেঁটে হেঁটে হাভেলির সীমানা পেরিয়ে খোলা রাস্তা দিয়ে এলোমেলো পায়ে হেঁটে চলেছে। কর্ণ গোচরে যেন আব্দুল্লাহ ধ্বনিতে হঠাৎ ধাপ করে চোখ খুলে আব্দুল্লাহ জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগে, যেমন শ্বাসকষ্ট রোগীর শ্বাস মারা হয়ে উঠেছে। নিজেকে স্থির করে দেখলো সে এখনো হাভেলির মূল ফটকের মুখেই পড়ে আছে। ভালোভাবে চোখ খুলে তাকাতেই দেখলো আমান আর তাসলিমার অস্থির চোখে তাকিয়ে আছে তার দিকে। আব্দুল্লাহ সারা শরীর ঘামে একাকার। তাসলিমা অস্থির হয়ে নিজেকে জিজ্ঞেস করলো, কি হয়েছে আব্দুল্লাহ তোমার? হ্যাঁ, তুমি ঠিক আছো তো? আমানও অস্থির হয়ে জিজ্ঞেস করলো, দোস্ত ঠিক আছিস তো?
তুই এখানে অজ্ঞান হয়ে পড়েছিলিস কেন? কি হয়েছে দোস্ত? আব্দুল্লাহ হতবিহ্বল হয়ে ফ্যাল ফ্যাল করে চোখ দিয়ে তাকিয়ে আছে। তার মস্তিষ্ক কাজ করছে না, সত্য মিথ্যা যাচাই করতে পারছে না। এতক্ষণ কি ছিল তাহলে? এতক্ষণ সে কাকে খুন করলো? কি দেখেছে এতক্ষণ? আমান আব্দুল্লাহকে ধাক্কা দিয়ে জিজ্ঞেস করলো, দোস্ত? আব্দুল্লাহ নিজেকে স্থির করে জিজ্ঞেস করে, আমান, তুই কোথায় ছিলি এতক্ষণ বলতো? আর তাসলিমা, তুমি কখন এখানে এলে? আমান বলে উঠল, দোস্ত, তুই যখন তাসলিমার সাথে কথা বলছিলি, চোরে হেসে পেয়েছিল। হাভেলির বাইরে নির্জন জায়গায় কাজ সরাতে গিয়েছিলাম, এসে দেখি তুই কোথাও নেই। হঠাৎ চোখ পড়লো মূল ফটকের সামনে অজ্ঞান হয়ে পড়ে আছিস। অনেক ডাকলাম কিন্তু তুই কোনো সাড়া দিচ্ছিলি না। তোর পালস চেক করে দেখি তোর কোনো সারা শব্দ নেই, শ্বাস প্রশ্বাসও নেই। এতটুকু বলতেও পারলো না, আমানের কণা ধরে আসলো। তাসলিমা বলে উঠলো, তোমার কলকাতা যাওয়ার পর আমি রওনা দিয়েছিলাম, এসে দেখি আমান ভাই তোমাকে জাগানোর চেষ্টা করছে, কিন্তু আমান ভাই যা বললো তাতে আমার আত্মা কেঁপে উঠলো। এক সেকেন্ডের জন্য মনে হয়েছে আমি বোধহয় তোমাকে হারিয়ে ফেলেছি আব্দুল্লাহ, বলেই কেঁদে উঠলো তাসলিমা। আব্দুল্লাহ হাত বাড়িয়ে বুকে টেনে নিল তাসলিমাকে। তাসলিমার বুকে অস্বাভাবিকভাবে কাঁপছে। আব্দুল্লাহ বুঝতে পারছে এই পাগড়িটা তাকে জন্মের ভালো পায়। এবং আব্দুল্লাহ মুচকে হেসে বলল, পাগলি কাঁদছো কেন? আমি তো ঠিক আছি, তোমার সামনে তো আছি। তাসলিমা কান্না করেই যাচ্ছে। এদিকে আফসোসের স্বরে আমান বলল, কপাল, সবার একটা পাগলি আছে, আমার মনে হয় পাগলা গারোতে দিন কাটাতে হবে। তাসলিমার আব্দুল্লাহ ফিক করে হেসে দেয়। আর আব্দুল্লাহ বলল, দোস্ত, হাবলির ভিতরে দেখি হয়তো তোর জন্য কোনো পেতনি পাগলি বিয়ে হয়ে যেতে পারি। আমান বলল, কি এত কিছুর পরে হাবিলির ভিতরে যাবি? তোর কি শিক্ষা হয়নি? তাসলিমা আব্দুল্লাহকে শক্ত করে জড়িয়ে ধরে আছে আর বলল, আমি তোমাকে কোথাও যেতে দেবো না, চলো এখনই বাসায় যাবা। আব্দুল্লাহ এইসব নিয়ে অনেকে চিন্তিত ছিল ভেতরে ভেতরে। এসব কি হয়ে গেল তার সাথে? সত্যি কি সব দুঃস্বপ্ন ছিল নাকি কোনো অশরীরী সত্যি আছে এই হাভেলিতে? আব্দুল্লাহকে চুপ করে থাকতে দেখে আমান বলে উঠল, দোস্ত, আমার 20 বছরের অভিজ্ঞতা বলছে এই হাভেলিটা ভালো না। তুই এখনই চল ভাই, হাভেলিতে যাস না, এটি সত্যি রক্তপিপাসু হাভেলি, বুঝতে পেরেছিস? আব্দুল্লাহ বলে উঠল, এত দূর যখন আসতে পেরেছি আর এত কিছু যখন ঘটে গেছে, তাহলে আর এইসব সমাধান না করে যাচ্ছি না। তোমরা গেলে চলে যাও, আমি এইসবের শেষ দেখে ছাড়বো। তাসলিমা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলো। আমান বলে উঠল, দোস্ত, এই চিনলি দোস্ত, তোকে বিপদে একলা ফেলে আমরা চলে যাব? কখনো না, বাঁচলে একসাথে বাঁচবো, মরলেও একসাথে মরবো। আব্দুল্লাহ বুঝকে এসে বললো, চল তাহলে হাভেলির ভিতরটা দেখে আসি, আমাদের জন্য কি অপেক্ষা করছে। আমার কাঁচু মুচু করে মুখ করে বললো, তো সত্যি যেতে হবে? আব্দুল্লাহ বলে উঠলো, ধপ মিয়া, আমি কি মিথ্যাবাদী নাকি? হ্যাঁ চল ভেতরে গিয়ে দেখি, বলেই উঠে দাঁড়ালো। তাসলিমা, আমান আর আব্দুল্লাহ তিনজনে একসাথে দরজায় হাত রাখে। দরজা ধাক্কা দিতে ক্যাচ ক্যাচ আওয়াজে সেটা খুলে যায়। উপর থেকে একটা বড় মাকড়সা ঝুলে পড়ে দরজার সামনে। আমান হাও মাও করে চিৎকার মারে। আব্দুল্লাহ হাত দিয়ে সরিয়ে বলল, চল তো ভেতরে প্রবেশ করি। তিনজনে মাকড়সার জানি ছিঁড়িয়ে ভেতরে রীতিমতো প্রবেশ করতে থাকে। মাকড়সার জানিতে পুরো হাভেলিটার ভেতরে সাজানো, মনে হচ্ছে বহু বছর হাভেলির ভেতরে কেউ রাখিনি। পড়বি বা কিভাবে? ভয়তো কেউ এই রাস্তা দিয়ে পথ মারায় না। হাভেলির ভেতরে ঘুটঘুটে অন্ধকারের বদলে হালকা একটা লাল আলোর আভা দেখা যাচ্ছে। আমরা ভৌতিক কোনো সিনে যেমন দেখি ঠিক তেমনই, ধুলো পড়া আর কাঠামোতে ঠিক তেমনই আছে যেমন আব্দুল্লাহর স্বপ্নে দেখেছিল। নিচতলা ছাড়িয়ে উপরে উঠতেই সামনে টানানো এক বিশাল ফ্রেম, সেখানটা কাপড়ের ছবি। মেয়েটা আব্দুল্লাহকে চিনেছে, এই তো নুরি, যাকে স্বপ্নে দেখেছে। কিন্তু ছেলেটাকে? আমান আর তাসলিমা অনেক মনোযোগ দিয়ে ফ্রেমের কাপড়দের দেখছে। এরা কারা? হঠাৎ আমান অনুভব করলো তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। আমান ভয়ে আব্দুল্লাহর দিকে তাকিয়ে বলল, দোস্ত, তোর দোয়া কবুল হয়ে গেছে, পেতনিটা মনে হচ্ছে আমাদেরকে পছন্দ করে ফেলেছে। আব্দুল্লাহ বলল, কি হয়েছে? দোস্ত, আমার ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে। তাহলে তো ভালো কথা, সে মরে আছে, এই সুযোগে লোফে নে। আমার ভয় ভয়ে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখলো একটা মাকড়সার জানিতে ঝুলে রয়েছে, আর কিছুই নয়। সে ফু দিয়ে মাকড়সাটা উড়িয়ে দিতে তা আবারও দূরে গিয়ে ব্যাকে এসে তার মুখে পড়লো। আমার চিৎকার দিয়ে মুখে হাত দিয়ে থাপড়িয়ে সেটা ফেলে দেয়। আব্দুল্লাহ বলে উঠলো, সারের মতো চিলাচিলি করছিস কেন? চুপ করে মহলের পেতনিটা জেগে গেলে কিন্তু ইঙ্কি পিঙ্কি করে দিবে আমাদেরকে। দোস্ত, তুই কিভাবে বুঝলি
পেট নিয়ে আছে এই হাভেলিতে? কোনো প্রেত তো হতে পারে। আব্দুল্লাহ বলে উঠলো, হতে পারে, আবার নাও হতে পারে। আমান বলল, দোস্ত আমান, আমরা এখানে আসার পর আমার যা হয়েছে তাতে আমার মনে খটকা লাগছে, আমার যা হচ্ছে তাতে বিশ্বাস করতেও দ্বিধা লাগছে। দোস্ত কিছু তো বুঝতে পারছি না। তেমন কিছু তো হয়নি, কেবল তুই অজ্ঞান হয়ে গেছিলি। শুধু কি অজ্ঞান হয়েছি, আরো অনেক কিছু ঘটে গেছে। আমার মস্তিষ্ক তোলপাড় করে দিচ্ছে রে। কি দোস্ত? আব্দুল্লাহ যা যা ঘটেছে আমানকে সবকিছু বলাতে আমান যেন বেশ চিন্তিত ভঙ্গিতে বলল, এত কিছু আধা ঘন্টার ভেতরে কিভাবে হয়ে যেতে পারে? আব্দুল্লাহ ঘড়িতে টাইম দেখলো আর দেখলো রাত 3:15। তারা যখন হাভেলিতে এসেছে তখন আনুমানিক রাত 2:30 বাজে। তার মানে যা হয়েছে তা আধা ঘন্টার স্বপ্নের মধ্যেই হয়েছে। আব্দুল্লাহ আমানকে জিজ্ঞেস করলো, সত্যি করে বল, তুই আর তাসলিমাকে সত্যি লিজামণি নামে কাউকে এই হাভেলি থেকে লুকিয়ে রেখেছিস? আর এসব কি প্ল্যান করেছিস তোরা? আব্দুল্লাহ বলল, কসম দোস্ত, এইসব সত্যি নয়। আমার মনে হয় প্রাসাদের আত্মা তোর সাথে এই খেল খেলছে একটা। এখনো সময় আছে দোস্ত, পালাই চল এখান থেকে। আব্দুল্লাহ বলে উঠলো, না না না, এই রহস্য উদ্ঘাটন না করে আমি যাব না। এখন আয়, পুরো হাভেলিটা ঘুরে দেখি। তাসলিমা, তুমিও আসো। এই বলে তাসলিমার দিকে তাকায়। এতক্ষণে তাসলিমা কোনো কথা বলছিল না, সে নীরবেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমার ভীত চোখে তাসলিমার দিকে তাকিয়ে আছে। তার মনে হচ্ছে কিছু একটা হচ্ছে যা তারা ধরতে পারছে না। আব্দুল্লাহ আলতো আলতো হাতে তাসলিমার কাঁধে হাত রাখলো। তারপর তাসলিমাকে বলল, তাসলিমা তুমি ঠিক আছো তো? তখন প্রচন্ড পরিমাণে বাতাস বইতে থাকে। বাতাসের তালে তাসলিমার চুল যেন উঠতে থাকে। সে মাথা তুলে তাদের দিকে তাকাতে আব্দুল্লাহ যেন ভয়ে রীতিমতো 2 কদম পিছিয়ে যায়। আমরা দেখতে পাই তাসলিমার চোখ পুরোপুরি টকটকে লাল হয়ে গেছে। মুখ দিয়ে 2 লম্বা লম্বা দাঁত বেরিয়ে এসেছে। কপালের রগ যেন ফুলে উঠেছে এবং মুখে অসংখ্য ক্ষত ক্ষত চিহ্ন ফুটে উঠেছে। গলায় গভীর কাঁটার দাগ ছিল। গায়ের চামড়া মরা মানুষের মতো ফ্যাকাশে হয়ে পড়েছে। সে মুখ দিয়ে গড়গড় করে শব্দ করে বলছিল, নুরি, আমি নুরি, এই হাভেলির একচ্ছত্র মালকিন। আব্দুল্লাহ বলল, তাসলিমা কি হয়েছে, এমন কেন করছো? আমান বলল, দোস্ত, তাসলিমার ভিতরে নুরি ঢুকে গেছে, সে তার হুঁশে নেই। তখন হাভেলি বোন ফটকটি ধরাম করে খুলে যায়। আমান আর আব্দুল্লাহ দরজার দিকে তাকিয়ে হতভম্ব হয়ে যায়। এ কি তাসলিমা? কিন্তু তারা দুজনেই এবার সামনে তাকালো। ভয় তাদের পিলে চমকে উঠল। তারা দেখলো তাসলিমার ঘাড়ে 4টি মাথা। এগুলো সেই মেয়েটির মাথা যা আব্দুল্লাহ তার স্বপ্ন দেখেছিল। একটা নুরি, একটা আশা, একটা লিজামনি, একটা লতার, আর মাঝখানে তাসলিমার মাথা। আমান এবং আব্দুল্লাহর চোখ কপালে উঠে গেছে। সব কি হচ্ছে? দরজা দিয়ে তাসলিমা দৌড়ে রীতিমতো ভেতরে প্রবেশ করলো। সে ভেতরে প্রবেশ করতেই ফটকটা আপনা আপনি লক হয়ে যায়। সে দৌড়ে 2য় তলায় উঠে যায়। আব্দুল্লাহর হাত জড়িয়ে ধরে বলে উঠলো, তুমি ঠিক আছো তো? আমি আগে বলেছিলাম এখানে এসো না, এই জায়গাটি ভালো নয়। আব্দুল্লাহ একবার সামনে থাকা ভূতনির দিকে তাকাচ্ছে, একবার তাসলিমার দিকে তাকাচ্ছে। আমান আর আব্দুল্লাহ হতভম্ব হয়ে গেছে। কি করবে নাকি করবে না। সে ভূতনি বলে উঠল, এসে পড়েছে, সে এসে পড়েছে। তাসলিমা অবাক হয়ে পেছনের দিকে তাকিয়ে এমনভাবে ভয়ঙ্কর মহিলাকে দেখে ভয়ঙ্কর চিৎকার দিয়ে সেখানে সেন্সলেস হয়ে যায়। তাসলিমাকে নিয়ে আমান আর আব্দুল্লাহ লুকিয়ে আছে একটা কক্ষে। আমান খাটের নিচে লুকিয়ে আর আব্দুল্লাহ তাসলিমাকে নিয়ে আলমিরার ভেতরে। তাসলিমা এখনো অজ্ঞান হয়ে পড়ে আছে। আব্দুল্লাহ ধীরে ধীরে ডাকে, তাসু, এই তাসু, উঠো প্লিজ, উঠো। তাসলিমার কোনো সারা শব্দ নেই। এদিকে আমান আল্লাহ আল্লাহ করে খাটের নিচে শুয়ে। হয়েছে কি, তখন তাসলিমা অজ্ঞান হওয়ার পর ফিরে যাব তখনকার দৃশ্যে। পেতনি এমন এক ভয়ঙ্কর রূপ দেখে তাসলিমা সেখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। নুরি পৈশাচিক হাসি দিয়ে বলল, শিকার খুদ মেরে পাস আ গায়ে। আমান বলল, আবি মজা আয়েগা না ভিরু। আব্দুল্লাহ বলল, চুপ কর কামিনে, মুসিবত সে বাঁচনে কি তারিকা বাতা। নুরি ভয়ঙ্কর কণ্ঠে বলল, কেউ বাঁচবি না, তোদের আজ আমার হাত থেকে বাঁচাতে পারবে না। তোদের জম তোদের এই হাভেলিতে নিয়ে এসেছে, এখন মর। এই বলে হাত বাড়িয়ে ছুতে নিলে আব্দুল্লাহ তাসলিমাকে কোলে নিয়ে উল্টো দৌড় লাগালো। আব্দুল্লাহ দৌড়ে উপরে উঠে যায়। খেয়াল করেনি তার ধাক্কা খেয়ে আমান গিয়ে পড়ল নুরির সামনে। ভয় আমান যেন থরথর করে কাঁপছিল। তাসলিমা ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠল, তাহলে তুই আগে মর বলে আমানকে ধরে একটা আছাড় দেয়। আমান দেয়ালে পিঠ ঠেকে গেছে, তাও সে কুস্তি শুরু করলো।
নুরির সাথে, কিন্তু নুরির সাথে সাধারণ মানুষের বেড়ে ওঠার কথা নয়। তবুও আমান হার মানছে না। নুরি চুলের মুঠি ধরে ঘুরে ঘুরে আমান গিয়ে ঠাস ঠাস করে সিঁড়ির নিচে পড়ে। উপর থেকে রীতিমতো নিচে পড়ায় তার হাতে ব্যথা পায়। নুরি মাথায় মালিশ করতে থাকে, তারপর বলে যায়, শুটকির বাচ্চা, তুই আমার চুল ধরে টেনেছিস, আজ তোকে বেড়ে তোর জুস বানিয়ে খাবো। নুরি এক পা করে ঘুরে ঘুরে আমানের দিকে এগোতে থাকে। আমান পিছলিয়ে পিছলিয়ে পেছনে যেতে থাকে, আবারও আমানের পিঠে দেয়াল ঠেকে যায়। নুরি খিক খিক করে হেসে বলল, শুটকির বাচ্চা, আজ তোকে কে বাঁচাবে রে আমার হাত থেকে? আমান বলে দিল, छोड़ दो मुझको मम्मी, मेरे होने वाले बच्चे को अम्मा की कसम कभी इस हवेली पे नहीं आएगा। নুরি আরো কয়েক পা এগিয়ে এসে আমাদের চুলের বটি ধরে টান দিয়ে আমানকে গলা ফাটিয়ে চিৎকার দিয়ে বলল, ছোর ভূতনি ছোর, বাচ্চা কি জান গা? হ্যাঁ। নুরি হিসিয়ে বলল, হিসাব বরাবর হলো, তুই আমার চুল টেনেছিস, আমিও টেনে দিলাম। এবার ধাক্কা দিয়ে নুরির হাত থেকে রীতিমতো ছোটে দৌড় লাগায়। নুরি পেছনে পেছনে দৌড় লাগানো। আমানকে একটা কক্ষের খাটের নিচে শুয়ে পড়ে। সেই কক্ষে আগিয়ে আব্দুল আর তাসলিমা আলমারির ভেতরে ঢুকিয়েছিল এবং আমানের এমন দৌড় দেখে রীতিমতো আব্দুল্লাহ বুকে ছাত করে ওঠে। সে ভাবে ভূতেরা নিশ্চয় এরকম এসে গেছে, কোন রকমে দম আটকে বসে থাকে সে। দৃশ্যটা ফিরে আসে বর্তমানে। কক্ষের ভেতরে কয়েকজন জোড়া পায়ের শব্দ শুনতে পায় আমান। আব্দুল্লাহ তখনও অজ্ঞান হয়ে পড়ে আছে। আমান খাটের তলাতে রীতিমতো 4টে পুরুষের পা। আমান ভয় ঢোক গেলে বলে উঠলো, এই রে সেরেছে, আগে একটা ভূতনি ছিল, এখন 4টে ভূত যোগ হলো। আছেন ডক্টর ঝটকাও, আমাকে বাঁচাতে পারবে না। আর আব্দুল্লাহ শালাকে নিজে প্রেমিকা বানিয়ে কেটে পড়েছে আমার বিপদের মুখে ফেলে। একবার তোকে পেয়ে নি বেটা, দেখবি তোর জুস বানিয়ে খাবো আমি। তখন ভারী পুরুষালী কণ্ঠে একজন বলে উঠলো, দয়া করে এই জমির লুকিয়ে আছেন যারা, তারা বেরিয়ে আসুন, আমি আপনাদের সাহায্য করতে এসেছি, ভয় পাবেন না, আমি খারাপ কিছু না, আপনাদের মতো একজন মানুষ। আব্দুল্লাহ কান খাড়া করে শুনতে পেল কথাটা। তখনই তাসলিমার জ্ঞান ফিরে আসে। সে অন্ধকারে দেখলো, সে অন্ধকার থেকে চিৎকার মারতে যাবে, ঠিক তখনই আব্দুল্লাহ তার মুখটা চেপে ধরে। আমান ভালোভাবে তাকিয়ে দেখলো কালো প্যান্ট পরা শু পরা একটা লোক দাঁড়িয়ে আছে, তার পাশে গরম পরা 3জন ধুতি পরা লোক। আমান চিন্তা করে সে কি বেরোবে নাকি বেরোবে না। পুরুষটি আবারও বলে উঠলো, আপনারা দয়া করে বেরোন, আমাদের হাতে সময় নেই, আমরা বিন্দুকে বেশিক্ষণ আটকে রাখতে পারছি না, তাড়াতাড়ি বের হয়ে আসেন প্লিজ। এবার আব্দুল্লাহ তাসলিমা আলমিরার ভেতর থেকে বেরিয়ে আসে, আমানও খাটের নিচ থেকে বেরিয়ে আসে। তারাও দেখতে পায় সুদর্শন একটা লোক দাঁড়িয়ে আছে তাদের সামনে, তার পাশে কালো ধুতি পরা পাঞ্জাবি তান্ত্রিক তার চেহারাপানা দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ বলে উঠল, কি আপনি? লোকটি বলল, আমি রিজওয়ান শিকদার, এই হাভেলির মালিক, আর ইনি হলেন তান্ত্রিক অম্বল, তার সাথে ওনার লোক আছেন। আমান বলে উঠল, ওই ভূতনি কোথায়? আপনারা এই হাভেলিতে প্রবেশ করলেন কি করে? একটুর জন্য তো আমরা বাঁচতে বাঁচতে মরেছি। আব্দুল্লাহ বলল, অদ্ভুত বল, মরতে মরতে বেঁচেছি। আমি বললো, হ্যাঁ সেটাই আর কি। তাসলিমা বলল, আমি আছি, আরও কিছু হতে দেব না। এই দেখো না আমি কি নিয়ে এসেছি, বলেই একটা প্লাস্টিকের খুলি বের করে নিয়ে বলল, আমার 20 বছরের অভিজ্ঞতা বলছে যে ভূতনিকে পিটিয়ে মেরে ফেলবো আমি। আমান বলল, চুপচাপ বইন, তোর আর কিছু করা লাগবো না। আব্দুল্লাহ বলল, আও থামুন দুজন, আপনি বলুন, আপনি হাভেলির মালিক হলে এই মহিলা নিশ্চয়ই আপনার বউ হবেন, নিশ্চয়ই আপনি ওনাকে নির্যাতন করে মেরে ফেলেছেন, আর উনি এখন ভূত হয়ে আমাদের প্রতিশোধ নিচ্ছে, আর হাভেলিতে অপেক্ষা করছেন, নিরীহ মানুষকে মারছেন, তাই তো? সাধারণ এই প্রশ্নগুলোর উত্তর সবাই করবে, কিন্তু আমি জানি আপনি তেমন কিছু করেননি। এসবের পিছনে তার ব্যাখ্যা আছে অন্য কিছু, এবার রাইট? রিজওয়ান শিকদার হেসে বললেন, আপনি অনেক বুদ্ধিমান, হ্যাঁ এসবের পিছনে অন্য একটা কারণ আছে। তাসলিমা বললেন, এর কারণটা কি তাহলে? রিজওয়ান শিকদার বলতে শুরু করলো সেই কাহিনী। আমি রিজওয়ান শিকদার, এই হাভেলির উত্তরাধিকারী, বাবার সূত্রে এই হাভেলিটা আমি পেয়েছি। তরুণ বয়সে প্রেমে পড়ি বিন্দুর। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলাম, আর বিন্দু সাইকোলজি বিভাগের ছাত্রী। আমাদের প্রেম শুরু হয় ভার্সিটি থেকেই, তারপরে যথাসময় বিয়ে, সব ঠিকঠাক চলছিল। কিন্তু যতদিন যাচ্ছিল বিন্দুর মাঝে অস্বাভাবিক আচরণ লক্ষ্য করছিলাম। যেমন সে মাঝে মাঝে নিজেকে নুরি ভাবত। নুরি তৎকালীন সময় জনপ্রিয় নায়িকা ছিল, নুরির মতো কথা বলতো, তার মতো অভিনয় করত। আবার মাঝে মাঝে নিজেকে আশা ভাবত। আশা ছিলেন আমাদের একটা ব্যাচমেট, যিনি আমারই কলিগ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়। আবার কখনো নিজেকে লতা বলে সম্বোধন করত, কখনো লিজামণি ভাবত। এক এক ক্যারেক্টারে এক একভাবে বিবাহিত দেখত। সে পাগলের মতো ছিল। আমি প্রথমে সেটা আমলে না নিলেও এক প্রকার বাধ্য হয়েছিলাম আমলে নিতে। বিন্দু নিজের পরিচয়টা ভুলে যাচ্ছিল ধীরে ধীরে। সে ভুলে যাচ্ছিল যে সে বিন্দু।
এমনকি আমাকে ভরে যাচ্ছিল। আব্দুল্লাহ বলল, তারপর তাকে একটা মনোরোগ বিশেষজ্ঞ দেখালাম। তিনি তাকে দেখে বললেন তার মানসিক রোগ হয়েছে। অতিরিক্ত কল্পনা প্রবণ আর বাস্তবিক লাইফ থেকে নিজেকে তিনি সরিয়ে নিয়ে তার নিজের ইচ্ছা মতো কল্পনাটা জগৎ সাজিয়েছে, আর সেভাবেই সে থাকছে কল্পনায়। এমন চলতে থাকলে তার জীবন খুব খারাপ হবে এটা। তাই তিনি তাকে ওষুধ প্রেসক্রিপশন করে দিলেন। আমি ওষুধটা নিয়ে বাড়ি ফিরলাম। সে ওষুধ খেতে চায় না, তাকে জোর করে খাওয়ানো লাগতো। সেই থেকে তার মনে মস্তিষ্কে প্রভাব পড়তে লাগলো। ভাবতে লাগলো আমি অত্যাচারী পুরুষ, তাকে বন্দি করে রেখেছি, নির্যাতন করছি। সে নিজেকে তেমনই বন্দিনী জাহির করতে লাগলো আর আমার প্রতি আক্রমণাত্মক হয়ে উঠলো। হাতের কাছে যা কিছু পেত তাই ছুড়ে মারত। একটা পর্যায়ে সে সন্দেহ পোষণ করতে লাগলো যে আমি অন্য নারীর প্রতি আসক্ত, কিন্তু সম্পূর্ণ ভ্রান্ত ধারণা ছিল সেটা। এভাবে যাচ্ছিল আমাদের দিন। তাকে জোর করে ওষুধ গিলানোর ফলে সে আমাকে একবার ছুরিতে আঘাত করে। আমি সেবার কোনো রকম বেঁচে ফিরি। তারপর অনেক ডক্টর বদলিয়েছি, দেখেছি, কিন্তু কোনো কিছুর উন্নতি ছিল না তখন, বরং অবনতি হচ্ছিল আরো। তারপর আমি সিদ্ধান্ত নিই তাকে নিয়ে আমেরিকা চলে যাব। সেখানে গিয়ে আরো ভালো কোনো ডাক্তার দেখাবো। আমি তাকে এতটাই ভালোবাসতাম যে আমার সব ধ্যান ধারণার মধ্যে শুধু সেই থাকতো। যথারীতি আমেরিকা যাওয়ার ব্যবস্থা করি। পরদিন ভোর 4টায় আমার ফ্ল্যাট ছিল। আমি সব গোছগাছ করে কিছু প্রয়োজনীয় কাজ সারছিলাম। শহরে গিয়েছিলাম এই জন্য। কিন্তু বাসায় এসে যা দেখলাম তা দেখে আমার পুরো দুনিয়াটা উল্টে গেল। আমার চোখের সামনে আমার বিন্দু, আমার ভালোবাসার লাশ বেডরুমের ফ্যানে ঝুলছিল। আমি পুরোপুরি ভেঙে পড়ি। এর পরের দিনগুলো আমার দুর্বিষহ হয়ে ওঠে। বিন্দুকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়ি। সিদ্ধান্ত নিয়ে আমেরিকা চলে যাব, এইসব কিছু থেকে দূরে পালিয়ে যাব। যথারীতি হাবিলিটি লিজে দিয়ে আমি রীতিমতো পাড়ি জমাই আমেরিকায়। আমার দিনগুলো মোটামুটি স্বাভাবিক হয়ে আসছিল, কিন্তু কয়েক মাস যেতেই আমি দেশ থেকে খবর পাই হাবিলি অসাধ হওয়া শুরু করেছে। তৎক্ষণাৎ দেশে ফিরে আসি এবং হাবিলিতে থাকা শুরু করি। কিন্তু তখনই উপলব্ধি করি বিন্দু ফিরে এসেছে, আর সে ভয়ঙ্কর ভাবেই ফিরে এসেছে। এরপর শুরু হয় বিন্দুর হত্যাযজ্ঞ। যে বা যারাই এই হাবিলির কথা চর্চায় রাখতো তাদেরই মস্তিষ্ক কন্ট্রোল করে নিত সে। তারপরে তাদের বাগিয়ে এই হাবিলিতে আনতো, তাদের মস্তিষ্ক কন্ট্রোল করে নিজের কল্পনা করা চিত্রগুলো দেখাতো। শেষমেশ হাবিলিতে যে বা যারাই প্রবেশ করত তাদের নির্মমভাবে হত্যা করত। আব্দুল্লাহ সবকিছু শুনে বলে উঠলো, তাহলে আমরা এইখানে আসার পর আমাদের সাথে যা যা হয়েছে নিছক দুঃস্বপ্ন ছিল? সেগুলো অতীতে ঘটিয়েছে বিন্দু। যে তাদের হত্যা করেছে তাদের খুনি সে আমাকে মানে, আর সে অনুযায়ী তার মস্তিষ্কে একটা চিত্র তৈরি করেছে। তোমার মস্তিষ্ক কন্ট্রোলের মাধ্যমে দেখিয়েছে সে। সব বুঝলাম, কিন্তু বিন্দু দেখতে কেমন ছিল? আর প্রাসাদের যে পেইন্টিংটা তাতে তো নুরির চিত্র। সেটা নুরির চিত্র নয়, সেটাই বিন্দুর চিত্র। নুরির কোনো চিত্রই কোনো প্রাসাদে নেই। তদুপরি বিন্দু এবং নুরিকে কখনো দেখেনি, কেবলমাত্র তার কথার প্রেমে পড়েছে। তাই সে নিজেকে নুরি ভাবলেও নুরির রূপ নিজের মধ্যে আনতে পারেনি। আমান বলল, আপনার এখানে প্রবেশ করলেন কি করে? আর এখানে বিন্দু কোথায়? রেজওয়ান শিকদার বলে উঠলেন, তুমি যখন দৌড়ে কক্ষে প্রবেশ করলে না, তখন এই হাবিলিতে আমরা প্রবেশ করি এবং তান্ত্রিক অম্বলকে বলে মঞ্চ পরে বিন্দুকে আটকে রেখেছি। তবে ভোর হওয়ার আগে আমাদের বাকি কাজ করতে হবে। সময় নষ্ট করলো না, চলো নিচে চলো, তোমরা সবাই বেরিয়ে যাবে হাবিলি থেকে। বাকি কাজ তান্ত্রিকরা করবেন। তাসনিমা বলেন, আমিও তন্ত্র সাধনা করেছি, আমি আপনাদের সাহায্য করবো। রেজান শিকদার ভ্রু কুচকে বলেন, কিন্তু দেখে তো মনে হয় না। তা কিভাবে শিখেছেন? কিভাবে আবার? ইউটিউব দেখে শিখেছিলাম আর কি। এই বলে একটা ভ্যাবলা হাঁটা হাসি দিল তাসলিমা। সবাই মুখ টেপে টেপে হেসে দিল। আমান বলল, আপনাকে আর কষ্ট করতে হবে না, তান্ত্রিক সাহেব যা করবেন তাই করবেন, ঠিক আছে? আব্দুল্লাহ বললেন, তাহলে নিচে চলুন, আর দেরি না করে চলুন, ভোরও তার 20 মিনিট বাকি আছে। তখন নিচ থেকে বিন্দু গর্জন শোনা গেল। সে গলা ফাটিয়ে চিৎকার করছে আর তান্ত্রিককে গালাগালি করছে। সবাই নিচে তলায় নেমে আসে। আমরা দেখতে পাই তান্ত্রিক তখন স্বাভাবিকভাবে শরীরে ফিরে এসেছে। তার চারপাশে কিছু গুরু গুরু দাগ এবং গোলকাটা আঁকা দেওয়া আছে। ভেতরে দাঁড়িয়ে চিৎকার করছে, বেরোতে পারছে না। রেজওয়ান শিকদারকে দেখে বিন্দু রীতিমতো চিৎকার করা শুরু করেছে আর বলছে, তুই মরবি, তোর সাথে ওরা সবাই মরবে। রেজওয়ান শিকদার বললেন, তোমরা বাইরে চলে যাও, ওকে তান্ত্রিক বুঝে নেবে, তোমাদের এখানে থাকা সেফ না। আমান বলে উঠলো, চল দোষ জায়গা। আব্দুল্লাহ বলল, না না না, এই হাবড়িতে যখন একবার এসে পড়েছি শেষটা তো দেখে যাব। তাসলিমার আমান এবং আব্দুল্লাহ কথায় চুপসে গেছে। শিকদার বললেন, আমি কিন্তু তোমাদের বিপদে ফেলতে পারি না। আমান বলে উঠলো, আব্দুল্লাহ ঠিক বলেছে, আমরা যাচ্ছি না। আপনি কিভাবে কি করবেন করুন না তান্ত্রিক মশাই। তান্ত্রিক বললেন,
ঠিক আছে, তোমরা সবাই আগুনের কুণ্ডলীর চারপাশে গোল হয়ে বসো, আমি আসছি। সবাই গিয়ে আগুনের চারপাশে রীতিমতো কুণ্ডলী পেঁকিয়ে বসে থাকলো। এদিকে আগে থেকে তান্ত্রিকের দুজনের লোক নিচে নিয়ে রীতিমতো রেডি করে নিয়েছিল। তারা চারজন বসে একবার মরণবান মন্ত্র উচ্চারণ করতে তান্ত্রিকের আদেশে মঞ্চ পড়ার কারণে বিন্দুর শরীর নীলবর্ণ ধারণ করলো। তার কোনো শক্তি কাজে আসছে না। তান্ত্রিক তার ক্রিয়াকর্ম করা শুরু করলো। তিনি আগুন কুণ্ডে আহুতি দিচ্ছেন আর মন্ত্র জপ করে যাচ্ছেন। বিন্দু চিৎকার করে সব থামাতে বলছে আর ছটফট করে তার চেহারা একে একে লতা, আশা, নুরি, নিজামনির রূপ ধারণ করেছে। ভোরের আলো ফুটতে আর মাত্র 5 মিনিট বাকি। তান্ত্রিক তার লোক মন্ত্র উচ্চারণ গতি রীতিমতো বাড়িয়ে দিয়েছেন। তান্ত্রিক হঠাৎ করে বলে উঠলেন, আপনারা চারজন এই আগুন কুণ্ডের রক্ত বলি দেন, তবেই মরণবান মন্ত্র কাজ করবে, বুঝতে পেরেছেন? কারণ আপনারা সবাই আত্মার বসেছিলেন, আপনাদের রক্ত এই মরণবানের মন্ত্র হিসেবে কাজ করবে। ঠিক আছে, সবাই একে একে রক্ত বলি দেওয়া শুরু করলো আগুনের কুণ্ডে। এদিকে বিন্দু ছটফটানি যেন বেরিয়ে যাচ্ছিল। সে গড়িয়ে গুঁড়িয়ে রীতিমতো কাঁদছে আর বলছে, কাউকে ছাড়বো না আমি, বন্ধ কর বলছে এসব। সবাই রক্ত আহুতি দেওয়ার পর হঠাৎ একটা কালো ধোঁয়া আগুন কুণ্ডলী থেকে বেরিয়ে আসলো এবং বিন্দুর শরীরে প্রবেশ করলো। কয়েক সেকেন্ড সবকিছু নিস্তব্ধ হয়ে গেল। হঠাৎ ঠাস ঠাস করে বেলুন ফাটার মতো বিন্দুর শরীর যেন ছিন্ন ভিন্ন হয়ে গেল, মাটির সাথে মিশে গেল, হাওয়ার সাথে মিশে গেল। তান্ত্রিকের শেষে বারের মতো কিছু মন্ত্র উচ্চারণ করে এই হাভেলি বন্ধ করে দিলেন। তারপর রেজওয়ান শিকদারকে বললেন, আপনার স্ত্রীর আত্মা নষ্ট হয়ে গেছে আর এই হাভেলি এখন বন্ধ হয়েছে, ভয় আর কিছু নেই, আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, বুঝতে পেরেছেন? তান্ত্রিককে রেজওয়ান শিকদার তার পাওনা বুঝিয়ে দিল। সে লোকটা চলে যায়। রেজওয়ান শিকদার মায়া ভরা চোখে পুরো হাভেলিটা একবারে দেখে নিলেন। তার চোখে যেন চিকচিক করে উঠল এক ফোঁটা জল। আমান বলল, বুঝলাম সবকিছু, আপনি কিভাবে জানলেন আমরা এখানে আটকা পড়ে আছি? রেজওয়ান শিকদার একটা হাসি মুখে বললেন, আজ পূর্ণিমার রাত, আজ এই রাতে বিন্দু মানুষকে বসে এনে হাভেলিতে নিয়ে আসে। আমি বিগত 40 বছর ধরে চেষ্টা করছি ওকে ধরার জন্য, এ হত্যানীরা অবশ্যই থামানোর জন্য। ভাগ্যক্রমে আজকে সময় মতো পৌঁছে গেছি, নাহলে আপনাদেরকে হত্যা করে ফেলতো। আব্দুল্লাহ গভীরভাবে কিছু একটা ভাবছিল। তাসলিমা বলল, কি ভাবছো তুমি? হতেও তো পারে এইসব কিছু ধোঁকা, আসলে তেমন কিছু হয়নি এখানে, সব আমাদের মস্তিষ্কের ভয় ছিল, বললো কথাটা আব্দুল্লাহ। আমান বলল, সারা তোর শিক্ষা হয়নি, তোর তো। আমি বলি কি, খুশি মেরে আব্দুল্লাহকে বলল। তাসলিমা হেসে দেয়, আব্দুল্লাহ হাসছে। রেজওয়ান শিকদার বলল, পৃথিবীতে এমন অনেক কিছু আছে বিশ্বাসের অযোগ্য, তবুও আমাদেরকে পরিস্থিতির উপরে বিশ্বাস করে নিতে হয়। হয়তো এইসবও বিশ্বাস করতে বাধ্য করেছে পরিস্থিতি আমাদের। আব্দুল্লাহরা সবাইকে নিয়ে হাভেলি থেকে বেরিয়ে যায়। তারা বেরোতেই ঠাস করে হাভেলির দরজা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। রেজওয়ান শিকদার তার গাড়ি করে চলে গেছেন। আমান আর তাসলিমা বলে উঠল, কি এবার বিশ্বাস হয়েছে তো? ভূত প্রেত বলতে আসলে কিছু আছে? আব্দুল্লাহ মাথা চুলকে বলল, হয়তোবা না। আমান আর তাসলিমা মাথায় হাত দিয়ে আব্দুল্লাহর খাপ ছাড়া উত্তর শোনে এবং ভোরের আলো ফুটতে তারা বেরিয়ে যায়। তাসলিমা হেঁটে চলেছে, সাথে আমানও হেঁটে চলেছে আর আব্দুল্লাহ হেঁটে চলেছে। আর নতুন ভাবে সকাল হলো। সূর্যের আলোর তীর্যক রশ্মি ফেলে তাকিয়ে আছে তাদের দিকে। সমাপ্ত। তো জফর ভাই, এই ছিল আজকে আমার বড় আপুর লেখা আমি তাইবায় লেখা হাভেলি গল্প। এই প্রথম অন্য কারো গল্প শেয়ার করলাম, আশা করি ভালো লেগেছে। ব্যস্ত থাকার কারণে আমি গল্প লিখতে পারছি না। এখন ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত আমার নতুন গল্প নিয়ে ফিরবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভৌতিক কথা দীর্ঘজীবী হোক। জফর ভাইয়ের দীর্ঘ কামনা করে আজকে আমাদের বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। Walaikum assalam, আমাদের প্রিয় গালিব ভাই, and thank you very much for your beautiful story. That is wonderful story. অনেক দিন পর আপনার স্টোরি পেলাম। আপনার স্টোরি না, মানে আপনার কালেকশন করা স্টোরি, তাই বাপুর স্টোরি। অসংখ্য ধন্যবাদ স্টোরির জন্য। আর স্টোরিটা শেয়ার হয়ে গেল ভৌতিক কথা, ভালো লেগেছে। অনেক ভয় না, বাট খুব ইন্টারেস্টিং এবং অনেক এন্টারটেইনিং একটা স্টোরি ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর স্টোরি। ইনশাল্লাহ এরপরে আপনার নিজস্ব ঘটনাও পেয়ে যাবো। সো আজকের মতো চলে যাচ্ছি এই এপিসোড থেকে। ইনশাল্লাহ একটু পরে কিন্তু আমাদের নতুন এপিসোড শুরু হয়, বা
আমাদের 742তম এপিসোডের দ্বিতীয় খণ্ড শুনবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সাথে থাকুন। অ্যান্ড অবশ্যই আপনারা এই মুহূর্তের জন্য 5 মিনিটের জন্য আপনারা রেস্ট নিতে পারেন, এবং এরপর শুরু হবে কিন্তু আমাদের নতুন স্টোরি। সো চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম।